চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি পরিবেশবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম, যেটা শুরুতেই বলেছি যে দুদিন আগেই ছিল পরিবেশ দিবস। তো এবারের পরিবেশ দিবসে আসলে আপনাদের তো একজন পরিবেশবিদ হিসেবে আপনাদের কার্যক্রম ছিল অনেক কিছু, তো সেই কার্যক্রমগুলো নিয়ে যদি একটু বলতেন। আমরা প্রত্যেকেই জানি যে সুস্থ পরিবেশ সুস্থ জীবন। তো এই যে সুস্থ পরিবেশ সুস্থ জীবন, এটা কিন্তু শুধু আমাদের মানুষের ক্ষেত্রে না, পরিবেশটা দরকার কিন্তু মানুষ সহ এই জগতের যত জীববৈচিত্র্য আছে সব কিছুর জন্যই মানে একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ প্রয়োজন। আর পরিবেশের গুরুত্ব আমরা প্রত্যেকেই জানি। কারণ হচ্ছে ভালো পরিবেশ যদি না থাকে তাহলে এই যে কিছুদিন আগেই বাংলাদেশে ঘটে গেল রেমাল, যেটার থেকে আমাদের শিক্ষা দিল, আমরা শিক্ষা নিতে পারি যে সুন্দরবন, এই সুন্দরবন যদি না থাকতো তাহলে কিন্তু আরো বড় ধরনের ক্ষতি হতে পারত। একদম। সুতরাং শুধু সুন্দরবন না, তার সাথে সাথে এই যে এখন বিশ্বের জুড়েই কিন্তু জলবায়ুর একটা বিরাট প্রভাব, যে প্রভাবের কারণে এখন একদিকে তাপ প্রবাহ, আর একদিকে অতিবৃষ্টি অনাবৃষ্টি, যেটা আপনি হয়তো আমরা অনেকেই শুনতে পেয়েছি যে দেখেন সৌদি আরবের মতো জায়গায় সেখানে বন্যা হয়েছে। শুধু তাই নয়, আমাদের দেশেও অতি বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে, এবং পৃথিবীতে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবেশের বিপর্যয় সৃষ্টি হচ্ছে। এর জন্য কিন্তু আসলে দায়ী আমরা নিজেরাই। সুতরাং এই যে পরবর্তী প্রজন্মকে বা বাস্তুতন্ত্র যেটা আছে সেটাকে যদি টিকিয়ে রাখতে চাই, পরিবেশের ভারসাম্যতা রক্ষা ছাড়া আসলে বিকল্প কিছু নেই। একদম। সেই বিষয়টি সামনে রেখেই আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি, বিশেষ করে আমরা কাজ করি নদী এবং পরিবেশ দুটি বিষয় নিয়ে। আচ্ছা। আর এই পরিবেশের সাথে দেখেন যে আমাদের যদি প্রেক্ষাপটে চিন্তা করি যে নদী, পুকুর, জলাশয়, খাল, বিল, সমুদ্র, এগুলার যদি পরিবেশ সুন্দর না থাকে তাহলে অ্যাজ এ মানুষ হিসেবে আমরা আমাদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, এবং সেটা সম্ভব না। শুধু তাই নয়, এখন দেখবেন সারা পৃথিবীতে একটি শব্দের সাথে কিন্তু আমরা খুবই মানে সুপরিচিত, সবসময় বলে থাকেন যে টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন মানে কি? যে আমাদের আসলে যেটার একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে বা সামঞ্জস্য রেখে আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে হবে। সেই বিষয়টিকে সামনে রেখে আমরাও এই পরিবেশ দিবসটি উদযাপন করছি এবং কিছু কাজ করে যাচ্ছি। 5 জুন যে পরিবেশ দিবস ছিল সেখানে আসলে আপনাদের কি কি কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন? বিভিন্ন সভা সেমিনারে তো আমরা বক্তব্য রাখি, সেই সাথে আমাদের জাতির কাছে যে মেসেজটা ছিল যে আমাদের এই পরিবেশের যে বিপর্যয় আছে সেখান থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে আমাদের যে আগে পুকুর ছিল, যে জলাশয় ছিল, সেগুলোকে রক্ষা করতে হবে। আমাদের যে নদী ছিল সেই নদীগুলোকেও রক্ষা করতে হবে। নদীতে বা পুকুরগুলোতে যে দূষণ হচ্ছে সেই দূষণগুলো রোধেও আমরা সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করি বা করে যাচ্ছি, এবং এবছরও সেটা আমরা করেছি। এবারে পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা। তো এই যে প্রতিপাদ্য বিষয়ে এত বড় একটা প্রতিপাদ্য বিষয়, এইটা আসলে নির্ধারণ করার পেছনে কারণটা কি? প্রথম যে শব্দটা আপনি বললেন কর্মভূমি পুনরুদ্ধার, এই যে ভূমি পুনরুদ্ধারের কথাটা আসলে আসছে কেন? যদি আমরা খুব সহজভাবে চিন্তা করি, ভূমি, আমরা যারা বসবাস করি অর্থাৎ পরিবেশের সাথে যে কয়েকটা উপাদান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভূমি বা মাটি। ভূমি পুনরুদ্ধার এই যে শব্দটা আসলো, তার মানে ভূমি কি ধ্বংস হয়ে যাচ্ছে? নিশ্চয় যাচ্ছে, প্রশ্নের মাধ্যমেই বোঝা যায় যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এক, নদী দেখেন ভাঙ্গনের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। 2, আমরা যদি চিন্তা করি যে দেখবেন মিল ইন্ডাস্ট্রি যারা আমাদের দেশের ধনাঢ্যশালী আছে তারা কি করতেছে? বনকে উজাড় করছে, বনকে ধ্বংস করছে। পরিবেশ যার কারণে সুন্দর থাকবে গাছ, শুধু গাছ, সেই গাছ বাংলাদেশ থেকে দিনে দিনে উজাড় হচ্ছে। আপনি বনাঞ্চলের যেখানে 25% থাকার কথা বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানে বন উজাড় করতে করতে আমার মনে হয় এখন 8%ও নাই, তথ্যের ভিত্তিতেই বলছি। তাহলে একদিকে ভূমি, তাহলে এগুলো আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। উন্নয়নের নামে বনকে ধ্বংস করব, পরিবেশ ক্ষতি করব, ওই উন্নয়ন দ্বারা তো আমাদের আসলে জীবনযাত্রার সামনে
বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সুতরাং এই যে ভূমিগুলোকে পুনরুদ্ধার অবশ্যই করতে হবে আমাদেরকে। আমাদের মিল কারখানা নামে এই বন উজাড় করতে দেওয়া যাবে না, অথবা কৃষি ভূমিকেও টিকে রাখতে হবে পরবর্তী প্রজন্মের জন্য। আরেকটু যদি ব্যাখ্যা করে বলি, বনের সাথে রিলেটেড কারা, বিভিন্ন প্রজাতির কিন্তু সেখানে বসবাস করে। আস্তে আস্তে সেই বন ধ্বংসের কারণে কিন্তু জীববৈচিত্র্য সেটাও কিন্তু কি হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। একটু আগে আপনি বলছিলেন যে বাস্তুতন্ত্রের আসলে সামঞ্জস্যটা মিল থাকছে না দেখে এই ব্যাপারগুলো ঘটছে। তো এই যে পরিবেশের যে বিপর্যয় হচ্ছে বা যে ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি, সেটা থেকে আসলে এখন মুক্তির উপায় কি আছে, বা একজন পরিবেশবিদ হিসেবে আপনি কি চিন্তা করছেন এগুলো নিয়ে? আমরা যদি খুব সহজভাবে তাকাই, যে পরিবেশের সাথে আমি একটু আগেই বলছিলাম যে এর সাথে মাটি জড়িত, পানি জড়িত, বায়ু জড়িত। এই যে আমাদের দেশের যে পানি কোথায় থাকে? পুকুরে থাকে, জলাশয়ে থাকে, নদীতে থাকে, সমুদ্রে থাকে। এর মধ্যে কিছু মিঠা পানি, কিছু লবণাক্ত পানি। কিন্তু মিঠা পানির আধারটা কোথায়? পুকুর, জলাশয়, নদী। তো সেগুলো যদি সুন্দর না থাকে, তাহলে তো এই যে যে কোনো প্রাণের অস্তিত্ব কোথায়? পানিতে। তাহলে তো পরিবেশের ভারসাম্যতা তো আমরাই নষ্ট করছি। এর জন্য দায়ী কারা? পানি এই যে নষ্ট হচ্ছে, এই নষ্ট হচ্ছে কিভাবে? আজ আমরা বিষাক্ত সব কেমিক্যাল কোথায় দিচ্ছি? পানিতে ফেলছি, নদীতে ফেলছি, পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছি। আমাদের এই যে প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশের আজ বিরাট বিপর্যয়। আর একটা না বললেই নয়, পলিথিন। এই পলিথিনের যে ব্যবহার, বাংলাদেশে প্রায় এখন 15 কোটির বেশি মানুষ, প্রায় 20 কোটি, বা অ্যাকুরেট হয়তো আমার পক্ষে বলা কঠিন। কিন্তু এই যে প্রতিদিন আমরা যখন বাজারে যাই, দেখবেন একটা ব্যাগ হলে যেখানে চলতো, সেখানে আমরা ওই 10টা মানে পলিথিন আমরা ব্যবহার করতেছি প্রতিজন। তাহলে প্রতিদিন আসলে এরকম যদি আমরা পরিসংখ্যান দেই, কত কোটি পলিথিন প্রতিদিন ইউজ করতেছি। অথচ এটা কার জন্য ক্ষতিকর? মাটির জন্য, এটা পানির জন্য ক্ষতিকর। সুতরাং এগুলোর ব্যাপারে যদি আমরা সজাগ দৃষ্টি না দেই, সরকার যদি এই বিষয়ের প্রতি সুদৃষ্টি না দেয়, তাহলে তো আসলে পরিবেশের উন্নয়ন করা সম্ভব না। আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে কি সোনালী আঁশের, পাটকে বলা হয় সোনালী আঁশ। সেই সোনালী আঁশ আজ কোথায়? সেই পাটের ব্যবহার যদি আমরা করতে পারতাম, গভর্নমেন্ট যদি সঠিক পদক্ষেপ নিত, এই পাটের ব্যাগ যদি সমাজে দিয়ে দিত, একদিকে উপকৃত হতো কি আমার মাটি, পরিবেশ, পানি, সবকিছুই। এবং সেই সাথে এই পলিথিনের ব্যাপারে সরকারের অবশ্যই একটা নতুন আইন করা উচিত, প্রয়োজনে টাস্কফোর্স করা উচিত। যে বিভিন্ন যে টাস্কফোর্স গঠন হয় কোনো বিষয়ে, পলিথিনের বিরুদ্ধে এরকম একটা টাস্কফোর্স গঠন করা উচিত, যেন সে এটাকে কঠিন হস্তে সরকার নিয়ন্ত্রণ করতে পারে। সেই বিষয়টা আমরা ভয়েস রেজ করার চেষ্টা করছি। এটা তো আসলে এতক্ষণ আপনি বলছিলেন যে পরিবেশ বিপর্যয়ের যে কারণগুলো, সেই কারণগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু আপনারা যেহেতু পরিবেশবিদ হিসেবে কাজ করছেন সমাজে, তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে আসলে আপনাদের যে কার্যক্রমগুলো, সেগুলো নিয়ে যদি একটু বলতেন। এখন এই যে পরিবেশের সাথে আমরা বললাম যে পানি, নদী, পুকুর, এগুলো নিয়ে আমরা কাজ করছি, যে এগুলাকে টিকিয়ে রাখতে হবে। কারণ এই যে বিভিন্ন সরকারের মূলত আসলে যারা পুকুর দখল করে, যারা নদী দখল করে, যারা জলাশয় দখল করে, এরা কিন্তু আসলে নিম্ন শ্রেণীর না, সাধারণ শ্রেণীর না। সুতরাং সেই বিষয়টা আমরা রেজ করি এবং কাজ করতেছি যে আমাদের এই পুকুরকে রক্ষা করতে হবে, নদীকে রক্ষা করতে হবে, পানিকে রক্ষা করতে হবে, এবং সেই সাথে আইনের কঠিন পদক্ষেপ নিতে হবে যেন তারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করতে না পারে। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তিনি কিন্তু খুবই সজাগ এবং এ ব্যাপারে খুব কনসার্ন, এবং ইতিমধ্যে তিনি বক্তব্যে বলেছেন যে নদী, জলাশয় দখল করে কোনো ধরনের উন্নয়ন করতে দেওয়া হবে না, এটা কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু সেটা বাস্তবায়ন করা জরুরি। আমাদের বলছিলেন যে বাস্তবায়নটা দেখা যাচ্ছে না, তো বাস্তবায়ন দেখার জন্য আমাদের আসলে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা আপনার মতামত কি বলে? পরিবেশবিদ হিসেবে বা পরিবেশের একজন কর্মী হিসেবে আমরা মনে করি যে আমরা তো আসলে মানুষকে ভয়েসটা রেজ করতে পারবো, সচেতন করতে পারবো, কিন্তু সেটাকে বাস্তবায়ন করার জন্য প্রকৃতপক্ষে সরকারকেই এগিয়ে আসতে হবে। এবং সরকারের সাথে যারা এই পরিবেশের সাথে যে বিভিন্ন সংস্থা জড়িত, যেমন পরিবেশ অধিদপ্তর বলতে একটা অধিদপ্তর আছে, তাদেরকেও আসলে আরও ভূমিকা রাখতে হবে, তাদেরকে যথেষ্ট
সোচ্চার হতে হবে। এবার একটু আপনার প্রসঙ্গে আসি, আপনি তো পরিবেশ নিয়ে আসলে কাজ করছেন, তো এর পাশাপাশি আর কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? ভালো লাগার জায়গা হচ্ছে নদী পরিবেশ নিয়ে কাজ করা, আর আমি ব্যক্তিগতভাবে একজন পেশায় আইনজীবী, আচ্ছা, আইন নিয়ে কাজ করি। আপনি পেশায় একজন আইনজীবী, কিন্তু সেটা তো আপনি পেশা হিসেবে নিয়েছেনই, কিন্তু পরিবেশবিদ হিসেবে আপনার যে একটা পরিচিতি রয়েছে, সেই পরিচিতিটার পেছনের গল্পটা জানতে চাই। এটার পরিবেশবিদ হওয়ার পেছনে যে উৎসাহ বা অনুপ্রেরণা, সেটা আসলে কার ছিল, বা ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন কিনা? আমার জন্মস্থান সিরাজগঞ্জের যমুনা নদীর ঠিক পারে, আচ্ছা, যেখানে একদিকে নদী আর একদিকে মানে কৃষি, এবং আমরা ব্যক্তিগতভাবে কৃষি ফ্যামিলিরই আমি সন্তান। আচ্ছা, তো সেখান থেকেই আসলে কৃষির প্রতি এবং নদীর প্রতি ভালোবাসা আমার সেই শৈশব থেকেই। আচ্ছা, সেখান থেকে আসলে ভালো লাগা যে নদীর জন্য কাজ করা, পানির জন্য কাজ করা, পরিবেশের জন্য কাজ করা, সেটাই থেকেই আসলে আমার ভালো লাগা বলতে পারেন শৈশব থেকেই। এরপর যে আসলে পরিবেশবিদ হিসেবে আপনার যে পরিচিতি এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা আসলে কিভাবে বাস্তবায়িত হলো? পরিবেশ নিয়ে, নদী নিয়ে বিভিন্ন সভা, সেমিনার, মানববন্ধন, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান করা, নদীর গুরুত্ব তুলে ধরা, পরিবেশের গুরুত্ব তুলে ধরা, বনের গুরুত্ব তুলে ধরা, এই প্লাস্টিকের বিরুদ্ধে যে আমাদের ক্ষতিকর দিক, সেগুলা বলতে বলতেই মানুষ হয়তো অনেকেই চিনছে বা জানছে। আমাদেরও ভালো লাগছে মানুষকে জানাতে। সেইভাবে হয়তো অনেকেই এখন চেনে জানে যে না, পরিবেশবিদ হিসেবে, মানে সেই হিসেবে আর কি। পরিবেশ নিয়ে কাজ করার যে আগ্রহ, এটা যেহেতু আপনার ছোটবেলা থেকে ছিল, এখন আপনি কাজ করছেন পরিবেশবিদ হিসেবে, তো তরুণদের ভিতরে আসলে এই ধরনের আকুলতা দেখতে পান কিনা? অনেকেরই আকুলতা দেখতে পাই, অনেকেই ভালোবাসে, কিন্তু সে সংখ্যাটা আসলে ততটা না। অথচ এই বিষয়টি, এই পরিবেশের যে গুরুত্ব সেটি আরো বেশি গুরুত্ব সহকারে আমাদের যে শিক্ষা বা পাঠ্যপুস্তক আছে, অথবা প্র্যাকটিক্যালি যে এটার গুরুত্ব, পরিবেশের গুরুত্ব, যেমন এখন যে বর্তমান শিক্ষা পদ্ধতি শুরু হয়েছে অনেকটা বাস্তব ভিত্তিক, তো সেই জায়গায়ও যে পরিবেশের গুরুত্ব, পানির গুরুত্ব, বনের গুরুত্ব, এই যে জলবায়ুর যে মানে প্রভাবের যে বিশ্বের যে পরবর্তীত পরিস্থিতি, সেখান থেকে মোকাবেলার জন্য আমাদের যারা ছাত্রছাত্রী, নতুন প্রজন্ম যারা বড় হবে, তাদেরকে সেইভাবে গাইডলাইন দিয়ে তৈরি করা প্রয়োজন, সচেতনতা বৃদ্ধি করা। জি, একদম। তো এই পর্যায়ে এসে আসলে এখন আপনি কি স্বপ্ন দেখেন, বা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে আপনার? যদি পরিবেশের দিক চিন্তা করে বলি, যে আমার স্বপ্ন আছে এই বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীর মানুষ পরিবেশ সম্মত একটা নতুন বিশ্ব পাবে। কারণ এখন পরিবেশের বিপর্যয় শুধুমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। সুতরাং শুধু মানব জাতি না, কোনো সভ্যতা এবং ইকোসিস্টেম বা যে বাস্তুতন্ত্র যেটা বলতেছিলাম আমি, সেটাকে যদি আমরা টিকে রাখতে চাই, বা জীববৈচিত্র্যও যদি টিকে রাখতে চাই, তাহলে কিন্তু পরিবেশের বিকল্প নাই। সুতরাং আমার আহ্বান হচ্ছে এই পরিবেশের রক্ষার জন্য মানব সভ্যতা শুধু না, জীববৈচিত্র্য মানে সারা পৃথিবীর যত প্রাণী জগৎ আছে বা জীব জগৎ আছে, প্রত্যেকেরই, অর্থাৎ এই পৃথিবীটার ভারসাম্য রক্ষা করতে গেলে বা করতে হলে অবশ্যই আমাদের পরিবেশ নিয়ে কাজ করতে হবে, পানি নিয়ে কাজ করতে হবে, আমাদের নদী নিয়ে কাজ করতে হবে, আমাদের সমুদ্রের বিষয়গুলো বাঁচাইতে হবে, পাহাড় নিয়ে কাজ করতে হবে। এবং আপনি নিজেও হয়তো জানেন যে বিভিন্ন যে পাহাড় আছে, বরফের পাহাড়, সেখানেও কিন্তু কি আছে, জীবাণু আছে বা কিছু জীববৈচিত্র্য খুঁজে পাওয়া যাবে। এই যে পৃথিবীর ভারসাম্য যদি রক্ষা না থাকে, সে পাহাড়গুলো যখন পানিতে রূপান্তরিত হবে, একদিকে সমুদ্রের উষ্ণতা বাড়বে, বন্যা হবে, আর একদিকে সেখানে যে ব্যাকটেরিয়া আছে হাজার হাজার কোটি বছর আগের, সেগুলা যখন বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনার আমার জন্য আবার ওই প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আসার সম্ভাবনা আছে। এই বিষয়গুলোকে আসলে আমাদের যারা ছাত্রছাত্রী আছে বা পরবর্তী প্রজন্ম আছে, তাদেরকে অবশ্যই খুব গুরুত্ব সহকারে মানে ট্রেন্ড আপ করতে হবে, যে না, আমাদের সচেতন হতে হবে। কথা বলতে বলতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো সব শেষে এই মুহূর্তে বাংলাভিশনের যে দর্শকরা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ থাকবে যে আসুন আমাদেরকে এবং জীববৈচিত্র্যকে রক্ষার্থে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হই। অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়
প্রযোজক দিন প্রতিদিন বাংলাভিশন, নূর টাওয়ার, ১১০ বীরত্তম, CR দত্ত রোড, ঢাকা ১২০৫। ফোন ৯৬৩203004। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন কার্টুনিস্ট জেমস থারবারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি যতই ভালো ছবি আঁকুন না কেন, ক্যাপশন দেখার জন্য দর্শককে মাথার নিচে নামাতেই হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।